আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই জাতির ভাগ্যাকাশে অমানিসার ওর অন্ধকারে অবসান ঘটছে। 54 বছরের স্বাধীন বাংলাদেশে বারবার সরকার পরিবর্তন হয়েছে, শাসনের পরিবর্তন হয়েছে, কিন্তু শোষণের কোনো পরিবর্তন হয়নি। নেতৃত্বের ব্যর্থতাই এই জাতির সবচেয়ে বড় কলঙ্ক। আমরা আশা করেছিলাম বহু রক্ত, জীবন, ত্যাগের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা বা জুলাই বিপ্লবের পর এদেশে একটি স্থিতিশীল শাসন, একটি সুষ্ঠু রাজনীতি, মানবাধিকারের নিশ্চয়তা, গণতান্ত্রিক পরিক্রমায় একটি সুস্থ ধারা এবং জনগণের জন্যে জনবান্ধব সুশাসন, গণতান্ত্রিক অভিপ্রায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং সবকিছু আগে এবং অর্জনের জন্য একটি নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন। এবং আজকের যে ইন্টারিম গভর্নমেন্ট, তাদেরও 3টি মৌলিক অঙ্গীকারের মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল এবং এই সরকারকে জনগণের বিপ্লবের পর জনগণের অভিপ্রায় ক্ষমতায় অধিষ্ঠিত করানো হয়েছিল। এবং আমরা বারবার বলেছি, আপনারা জানেন যে 3টি সুস্পষ্ট বক্তব্য নিয়েই প্রধান উপদেষ্টা জাতির কাছে ওয়াদা দিয়েছিলেন। একটি ছিল একটি পূর্ণাঙ্গ সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা, যেটি আগামী দিনের সুশাসনকে নিশ্চিত করবে, যেন আকাঙ্ক্ষাকে পূরণ করবে। যারা অপরাধী ছিল, গণহত্যার সাথে জড়িত ছিল, তাদের জন্য দৃশ্যমান বিচারের ব্যবস্থা গ্রহণ করতে, আর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা। সংস্কারের জন্য সরকারের উদ্যোগেই বৈধভাবে উইথ গেজেট নোটিফিকেশন একটি সংস্কার কমিটি করা হয়েছিল, যেটাকে আলটিমেটলি ন্যাশনাল কনসেনসাস কমিশন হিসাবে আমরা অভিহিত করেছি, যেটাকে সংক্ষেপে এনসিসি বলা হয়। এবং সংস্কার করার ক্ষেত্রে প্রায় প্রতিটি দলেই আমরা ঐক্যবদ্ধ ছিলাম, সিনসিয়ার ছিলাম এবং প্রচুর সময় দিয়ে একটি বিশাল কমিশন 31টি দলের সমন্বয়ে আমরা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, ইভেন মাসের পর মাস সেখানে কাটিয়ে একটা ঐক্যমত্য কাছে আমরা পৌঁছেছিলাম এবং ঐক্যমত্য কমিশন একটি পূর্ণাঙ্গ রিপোর্ট সরকার কাছে জমা দিয়েছিল এবং যে সংস্কারগুলো করা হয়েছিল সেগুলোর ব্যাপারে আমরা সকল দল সেখানে সিগনেচার করেছিলাম। জাতি অত্যন্ত আনন্দের সাথে, আশায় বুক ভরে এই আস্থার মাধ্যমে নির্বাচনে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল যে কমিশনের সংস্কারগুলোর ব্যাপারে আমরা সিগনেচার করেছিলাম, সেগুলোর ভিত্তিতেই একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু হঠাৎ করে একটি বড় দল এই সংস্কারের প্রশ্নে তারা দ্বিমত পোষণ করছিলেন এবং শুরু থেকেই তারা সংস্কার চান না, এরকম একটি মনোভাবও তারা প্রকাশ করছিলেন। আমরা আশা করছিলাম সরকার এবং প্রফেসর ইউনূসের মতো একজন বিশাল ব্যক্তিত্ব, যিনি একজন নোবেল লরেট এবং বিশ্বব্যাপী তার অত্যন্ত সম্মান এবং সুনাম আছে, তার প্রতি আমাদেরও অগাঢ় আস্থা, সে আপাত ছিল। আমরা ভেবেছিলাম যে উনি কোনো অন্যায় চাপের নথি স্বীকার না করে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে অটল থেকে উনি সংস্কার কমিশনের দেওয়া সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু গতকালকে ওনার ভাষণের মাধ্যমে আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থে নয়, একটি বিশেষ দলের স্বার্থেই
অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছেন, যার ফলে জনগণ এবং দেশবাসী অত্যন্ত হতাশ হয়েছে। একটা বিষয়ে উনি কিছুটা দৃঢ়তা প্রদর্শন করতে পেরেছেন, সেটা হচ্ছে বিএনপি কখনোই আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত ছিল না, তারা বিরোধিতা করেছিলেন। তারা একটি অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলোকে গ্রহণ করার জন্য প্রস্তাব করেছিলেন। এখানে ডক্টর ইউনূস সংস্কার কমিশন প্রস্তাবিত আদেশ দেওয়ার যেটা দিয়েছিলেন সেটির উপর উনি দৃঢ় ছিলেন। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা এই সনদের উপরে যে আদেশ দিয়েছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই। তবে আমাদের সংস্কার কমিশন যে আঙ্গিকে প্রস্তাব করেছিলেন সেখান থেকেই তার ভাষণে সনদের ব্যাপারে কিছু পরিবর্তন আনা হয়েছে, সেটা সঠিক হয়েছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি আমাদের সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছিল হুবহু সেটার ভিত্তিতে আদেশ দেওয়াটা বাঞ্ছনীয় ছিল। তারপরেও যতটুকু আদেশ দিয়েছেন সেটাকে আমরা গ্রহণ করছি এবং সেই জন্য তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। উনি আমাদের যে সংস্কার কমিশন ছিল তারা প্রস্তাব দিয়েছিলেন ওয়ান প্যাকেজে হানা ভোট নেওয়ার জন্য, কিন্তু কালকে আমরা বিশ্বের সাথে দেখলাম যে সংস্কার কমিশনের ওয়ান প্যাকেজকে 4টা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে আপনাদের জন্য। সেটি জনগণকে সিদ্ধান্ত নিতে অনেকটাই জটিলতার ভিতরে ফেলে দেবে, কারণ আমাদের দেশের মানুষ এতগুলো পয়েন্টে বিশ্লেষণ করে তাদের মত স্থির করাটা এটা কঠিন হবে এবং এখানে একটা জটিলতা তৈরি করা হয়েছে। 2 নম্বর, ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব করেছিল যে সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়ার কোনো সুযোগ তারা রাখে নাই। এটি একটি দল তার নোট অফ ডিসেন্টকে হানা ভোটের আওতায় আনার জন্য প্রস্তাব করেছিল। আপনারা জানেন যেটা একেবারেই একটি অবৈধ আহ্বান ছিল, কারণ নোট অফ ডিসেন্ট হচ্ছে কোনো একটি দলের তার মতের ভিন্নতা আছে, কিন্তু হানা ভোট হবে যেটা কমিশন সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের ভিত্তিতে। কারণ বিভিন্ন দলের অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে, তাহলে হানা ভোটের ভিতরে প্রত্যেকটা নোট অফ ডিসেন্ট এখানে ইনক্লুড করা যায়। নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে একটা সিদ্ধান্ত হয়েছে, আমি তার বিপরীতে আছি এবং সিদ্ধান্তের ভিত্তিতে হানা ভোট হবে, এটা হচ্ছে জাস্টিফাইড কথা। আমি এর আগেও ব্যাখ্যায় বলছিলাম, আপনারা জানেন যে কোর্টে, হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে 3 জনের বেঞ্চ হয়, অনেক সময় 2 জন যে একমত হয় সেটাই রায় হয়, আর যেটা নোট অফ ডিসেন্ট দেয় সেটা একটা রেকর্ড হিসাবে থাকে, কিন্তু রায়ের ক্ষেত্রে এটার কোনো ভ্যালু নেই। সুতরাং কনসেনসাস কমিশনে যেটা মেজরিটি, নট মেজরিটি, মোর দেন 90%, মোর দেন 85% এরকম সংখ্যায় লোকেরা যেখানে একমত হয়েছে সে ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে। কোনো কোনো দল কোনো কোনো বিষয়ে তার নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেটা নোট অফ ডিসেন্ট হিসাবে থাকতে পারে, কিন্তু সিদ্ধান্ত এবং গণভোটের জন্য সেটা কোনো ফ্যাক্টর হতে পারে না। সরকার বিএনপি নোট অফ ডিসেন্টকে অ্যাকোমোডেট করার জন্য 4টা ভাগ করে করে হানা ভোটের জন্য সেই মতামতটাকে তারা ডিভাইড করছে, যেটা সুস্পষ্টভাবে একটি অপ্রচলিত এবং আইনের বিপরীতে, ন্যায় প্রতিষ্ঠার বিপরীতে একটি বিশেষ দলকে অ্যাকোমোডেট করার জন্যই এই ফ্র্যাকশনাল বা 4টা ভাগে ভাগ করে হানা ভোটের জন্য দেওয়া হয়েছে, যেটা একদিকে জটিল, অন্যদিকে একটি দলকে অন্যায়ভাবে অ্যাকোমোডেট করার একটা সুযোগ এখানে করে দিয়েছে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের ঐক্যমত্য কমিশন বলেছিল যে এই সনদের আদেশের পরে যারাই নির্বাচিত সরকারে আসবেন তারা 180 কার্য দিবসের মধ্যেই এগুলোকে সাংবিধানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে, আর যদি না করে এটা অটোমেটিক্যালি
গৃহীত হয়েছে বলে বিবেচিত হবে। এখানে এটা গ্রহণ করার একটা অটো কম্পালশনের সুযোগ এখানে ছিল এবং এটাই বাঞ্ছনীয়। কোনো দল ক্ষমতায় গিয়ে যদি এটা করতে না চায় তাহলে তার উপরে বাধ্যবাধকতা থাকার সুযোগ না থাকলে তাহলে এই যে সনদ এতদিনের কনসেনসাস কমিটির যে প্রচেষ্টা সেটাই ব্যর্থ হয়ে যাবে পরিপূর্ণ। এই সরকারকে আমরা দেখলাম কালকের ঘোষণায় প্রধান উপদেষ্টার ভাষণে সেই বাধ্যবাধকতার জায়গাটিকেই তারা সেখানে আর রাখেননি। এটাও বিএনপির দাবিকেই পূরণ করা হয়েছে। তারা বলেছেন করতে হবে, এবং করতে হওয়ার যে আইনি ব্যাখ্যাটা এটা সরকার সেখানে দেয়নি যে করতে হবে মানেই করতেই হবে, এই বিষয়টিও কিন্তু তারা ক্লারিফাই করে। আমি এক্সপার্টদের সাথে আলোচনা করেছিলাম যে করতে হবে মানে কি, এটাকে না করলে যে অটোমেটিক্যালি হয়ে যাবে তার মতো একটা শক্তিশালী কোনো বিধান কিনা। সেখানে এক্সপার্টরা বলছে না, তার মতো শক্তিশালী বিধান নয়, তবে কোর্টে যাওয়া যাবে, সেখানে যারা যে রায় দেন সে রায় হবে। তাহলে বাধ্যবাধকতার যে পয়েন্টটা ছিল সেখান থেকেও সরকার সরে আসছে এবং এটাও বিএনপির দাবিকেই পক্ষাতে পূরণ করা হয়েছে। আমরা দেখলাম যে সরকার খুব স্পষ্টভাবে বলেছেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনেই হবে। আসলে পুরো জাতি চেয়েছিল গণভোট আলাদা হইতে হবে। আপনারা দেখেছেন গণভোটের প্রশ্নে কতগুলো বেসরকারি সার্ভে সংস্থা ওপিনিয়ন যারা বিল করেন তারা অনলাইনে সার্ভে করেছে এবং সে অনলাইনে দেখা গেল যে 80%-এরও বেশি লোক আপনার গণভোট আলাদা দিনে জাতীয় নির্বাচন আগে করার পক্ষেই সেখানে মত দিয়েছে। একটি বড় দল একসাথে চেয়েছে। এটা কারণটা কি? কারণ হচ্ছে এই বিগত কতগুলো বিশ্ববিদ্যালয় নির্বাচনে আপনারা দেখেছেন যে ছাত্রদের, যুবকদের বা ছাত্রছাত্রীদের মত একটি দলের বিপক্ষে গেছে। কার পক্ষে গেছে সেটা আমি বলতে চাই না, কিন্তু একটি দলের বিপক্ষে গিয়েছে। কারণ আওয়ামী লীগের কে দেশ থেকে বিতাড়িত করার যে প্রেক্ষিতটা ছিল সেটা ছিল দুঃশাসন, লুটপাট, অত্যাচার, হত্যা, গুম ইত্যাদি। আওয়ামী লীগ বিতরণের পরে যে 13 মাস 14 মাস ক্রান্ত হয়েছে, সেখানে এলাকায় এলাকায় গ্রামে গ্রামে আরেকটি দলের লোকদের, কর্মীদের যে আচরণ মানুষ দেখেছে, সেই আচরণে মানুষ তাদের ব্যাপারেও একদল নেগেটিভ মনোভাব তৈরি হয়েছে, যেটা রিফ্লেকশন হচ্ছে বিশ্ববিদ্যালয়। সুতরাং সেই দলটি জানে যদি একটা গণভোট হয় আগেই নির্বাচনের আগে, তাহলে এই গণভোটও 80% লোক তাদের চিন্তা এবং চেতনার বিপরীতে যাবে, যা নির্বাচনের আগে একটি দলের বিরুদ্ধে রেফারেন্ডাম হিসেবে বিবেচিত হইতে পারে। সে আশঙ্কা থেকে তারা বলছে যে গণভোট আগে হলে জীবনেও মানবে না, মানে তো শক্ত কথা। তো কিন্তু সরকার তাদের এই দাবির প্রতিও নথি স্বীকার করে গণভোট এবং জাতীয় ভোটকে একই দিনেই করার ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করেছে। আমরা যারা এখানে আজকে 8 দল আছি, যারা মেজরিটি জনগণকে আমরা রিপ্রেজেন্ট করি, এই 8 দলের পক্ষ থেকে আমরা সবসময় বলে আসছি, জনগণ বলে আসছে, এবং যে বেসরকারি যে আমরা সার্ভে রিপোর্ট দেখলাম সেখানে জনমতের যে রিফ্লেকশন হয়েছে সবটাই ছিল গণভোট আলাদাভাবে জাতীয় নির্বাচন আগে হতে হবে। কারণ গণভোট হচ্ছে সংস্কার ইস্যুতে, আর জাতীয় ভোট হচ্ছে সরকার গঠনের ইস্যুতে। দুটো একেবারে ভিন্ন জিনিস ছিল। গণভোট যদি একই দিনে হয় তাহলে আমরা পরিষ্কার বলছি যে সংস্কারের যে ইস্যুটি আছে হানা, সেটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে। প্রত্যেকটি দল তার সবসময় নিজ দলের পক্ষে জনমত ভোট পাওয়ার জন্যই সেদিন তার সম্পূর্ণ মনোযোগী হবে। সুতরাং একই দিনে যদি হয় তাহলে সংস্কারের গণভোট সেদিন গুরুত্বহীন হবে এবং সেখানে খুব কম লোকেরাই এই ভোটটি দেওয়ার ব্যাপারে আগ্রহী হবে। বরং প্রত্যেকটা দল তার দলের পক্ষে জনগণকে একমত করার জন্য, পজিটিভ করার জন্য চেষ্টা চালাবে। এটা একেবারেই মিনিমাইজ হয়ে যাবে এবং গুরুত্বহীন হয়ে যাবে। যদি ভোট সেদিন মানুষের মনোযোগের অভাবে কম হয় তাহলে যারা সংস্কার চাচ্ছে না তারাই সেদিন আবার এই প্রশ্ন উঠাবে, যেহেতু গণভোটের ব্যাপারে ভোট কম হয়েছে সুতরাং এটা জনগণ চাইনি বলে বিবেচিত হোক, এবং তারা সংস্কার থেকে সেদিন চলে যাবে। এটা একটা ফাঁদ আমরা মনে করি,
এবং আনফর্চুনেটলি এই সরকার বুঝি হোক না বুঝি হোক, ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক, তারা একটি দলের সে ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে, প্রায় গুরুত্বহীন করে ফেলেছে। এর আগেও আমরা দেখেছি যে এই সরকার এই দলটির প্রতি নানাভাবে তাদের আনুগত্য অথবা তাদের দুর্বলতা প্রকাশ করছে। সেটা শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা, অন্যান্য দলগুলোর সাথে আলোচনা না করেই নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা করে দেওয়া এবং বিভিন্ন সময়ে তাদের আচরণে একটি দলের দাবিকে অধিকতর গুরুত্ব দেওয়ার যে প্রবণতা, সবটা মিলেই আজকে জাতির কাছে এটা প্রতিমান হয় যে এই সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয়। এই সরকার একটি দলের প্রতি অনুগত অথবা একটি দলের প্রতি দলকে ক্ষমতা আনার জন্য যেন কোনো একটি নির্বাচন আয়োজনের জন্য তাদের প্রচেষ্টা আছে বলে আমরা মনে করি। আজকে আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে আজকের প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে তিনজন উপদেষ্টা এবং তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হতে না পারে সেদিকে নিয়ে যাওয়ার জন্য একটি সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আজকের এই মুহূর্তে স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, আমরা ৮ দল এবং আমাদের সাথে আরো কিছু দল আছে যারা ফর্মালি না আসলেও আমাদের সাথে যোগাযোগ আছে, আমরা সকলেই আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ এবং সেই জন্যই আমরা আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য আমরা মাঠে কাজ করছি। কিন্তু যেই কারণে জনগণ বিগত 15 বছর আওয়ামী লীগের পিরিয়ডে বঞ্চিত হয়েছিল ভোট থেকে এবং সেরকম অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশে এই দুরবস্থা তৈরি হয়েছে, ঠিক একইভাবে আরেকটি নির্বাচনের মহড়া চলছে কিনা, আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত নির্বাচনের রায়ের ভিত্তিতে নির্বাচন হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি করছে। সরকারের আচরণ আমাদেরকে এই কথা বিশ্বাস করতে বাধ্য করছে যে এই সরকার অধীনেও কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। নির্বাচন অবাধ হওয়ার সংখ্যা নির্বাচন অবাধ হওয়ার ব্যাপারে আমাদের ভিতরে যথেষ্ট সংখ্যা এবং আস্থাহীনতা তৈরি হয়েছে। আমরা দেখছি এই সরকার আসার পর থেকে লেভেল প্লেইং ফিল্ড যেটা তৈরির জন্য আমরা বলছি সেটার ব্যাপারে সরকার আদৌ মনোযোগী নয়, বরং সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের পক্ষ থেকে প্রশাসনকে দলীয় প্রশাসনে রূপান্তর করার জন্য চেষ্টা হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে কিছু কিছু পরিবর্তন হচ্ছে এবং সেখানে একটি বিশেষ দলের প্রতি অনুগত লোকদেরকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা হচ্ছে এবং চেষ্টা করছে। প্রশাসনে যারা ভালো লোক ছিল, সৎ লোক ছিল, তাদেরকে কোনো দলের ট্যাগ লাগিয়ে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। যদি এভাবেই নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি একদিকে চলে যেতে চায় তাহলে এই দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যদি আরেকটি নির্বাচন সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণ না হয় তাহলে দেশের জন্য যে আরো বেশি বিপর্যয় এবং অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে এ ব্যাপারে কোনো সম্ভাবনা নেই। আমরা পরিষ্কার করে এখন বলতে চাই, 1 নম্বর সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেটার পরিবর্তন করে অনতি বিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। 2, কমপক্ষে 3 জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। আপনারা হয়তো প্রশ্ন করবেন যে তাদের নাম বলেন, আমরা আজকেও নাম বলতে চাই না, তবে আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম আমরা প্রেরণ করব। এরপরেও যদি সেটার ব্যাপারে কোনো যারা এই সমস্ত ষড়যন্ত্রের
পিছনে প্রধান কথা হিসেবে কাজ করছেন এবং ওনাকে মিসগাইড করছেন। এটা ওনার ব্যক্তি যে ইমেজ আছে সেটা রক্ষার জন্য এবং সুষ্ঠু নির্বাচনে যেটা আমরা অপরিহার্য। যদি তারপরও কোনো পরিবর্তন আসে তাহলে প্রকাশ্যের নাম আমরা জানিয়ে দেব কিনা সে ব্যাপারেও আমরা বিবেচনা করব। কিন্তু এই ব্যাপারে আমরা তাদের জাতির সামনে তাদের সম্মানকে প্রশ্নবিদ্ধ না করার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নামকে আমরা পেশ করব ইনশাআল্লাহ। 2, প্রশাসনের যে সমস্ত পরিবর্তন হচ্ছে সেখানে নিরপেক্ষ এবং বিশেষ করে সৎ এবং জবাবদিহির আওতায় থাকতে পারে এই মনোভাবের লোকদেরকেই নিয়োগ করতে হবে এবং নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য সেখানে চেষ্টা করতে হবে। তো আজকে আমরা এ সমস্ত দাবি জানাচ্ছি। 16 তারিখে আমাদের 8 দলের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক আছে পূর্ব নির্ধারিত। সেই বৈঠক থেকেই সার্বিক করণীয় আমাদের কি হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আজকে আমাদের পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি ছিল ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ। আমরা কালকে 8 দল বসে আলোচনা করেছি। ঢাকায় যেহেতু সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আজকে আমাদের বক্তব্য আমরা রাখবো, সেই জন্য ঢাকার বাইরে সকল কর্মসূচি যথাযথভাবে পালিত হচ্ছে এবং পালিত হবে বিকাল পর্যন্ত। আর ঢাকায় আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের বক্তব্য আমরা হাজির করলাম এবং এখানে আজকের বিক্ষোভ সমাবেশ আর এই প্রোগ্রামের মাধ্যমে এটা রিপ্লেস করা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনার প্রশ্ন আমি বুঝি নাই। এই দুটো দাবি বিএনপির একটা এই দুই দাবি দাওয়াত মারা হয়েছে। প্রথম মারা হয়েছে এই রাস্তায়, দ্বিতীয় মারা গতকাল হচ্ছে প্রধান উপদেষ্টা ভাষণে বলেছে। আপনি আসলে এই জি, আমরা তো সে কথাই বলেছি যে প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের প্রতি আনুগত্যে প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমে জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল জাতির সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে, এটা এক নম্বর। আর উনি যেটা বলেছেন উনি ওনার দলের স্ট্যান্ড সম্পর্কে উনি হয়তো জানেন না, কারণ আপনারা জানেন যে বিএনপি শুরু থেকেই আপার হাউস লোয়ার হাউস কোথাও পিয়ার মানে না বলে তারা বলেছিল, কিন্তু গতকালকের ভাষণে পিয়ারটা কিন্তু সেখানে প্রধান উপদেষ্টা বলেছে অ্যাকসেপ্টেড হবে। তো সুতরাং ডাবল মার্ডার যদি হয় তাহলে বোধ হয় আমাদের হত্যা করতে গিয়ে ওনার নিজেরা নিহত হয়ে গেছে। আবার পরিবর্তন করতে হবে, প্রধান উপদেষ্টার গণভোট আগে দিতে হবে, সেই দাবির কথা আপনি বলছেন। তাহলে 16 তারিখে যে কর্মসূচি আপনাদের ছিল যমুনা গৃহ কর্মসূচি, সেই কর্মসূচি থেকে আপনি সরে আসছেন কি? আসলে 16 তারিখে যমুনা গেরন কোনো কর্মসূচি আমরা ঘোষণা করি নাই। আমরা যেটা বলেছিলাম যে 16 তারিখে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সুতরাং শীর্ষ নেতৃবৃন্দ বসার যে কর্মসূচি সেটা অব্যাহত আছে এবং 16 তারিখেই আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বসে আগামীতে আমাদের কি কর্মসূচি হবে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সুতরাং আমাদের প্রোগ্রামে কোনো পরিবর্তন হয়নি। আর যমুনায় যেটা আপনি বলেছেন এ ধরনের কর্মসূচি আমরা ঘোষণা করি নাই। উচ্চ কক্ষে চেয়ারম্যান গেছেন আর বিএনপির একই দিনে ভোটের যে গণভোট দাবি ছিল সেটা মেনেছে। এই ব্যালেন্স সম্পর্কে আপনার কথা? আসলে কোনো ব্যক্তির বা রাষ্ট্রের বা কোনো সরকার প্রধানের কোনো দলের সাথে ব্যালেন্স করা কিন্তু তার কোনো কাজ না, এটা দায়িত্ব না। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেশের জন্য জাতির জন্য যেটা উত্তম কোনো সরকারকে সেটাই করতে হবে। সুতরাং ব্যালেন্স করেছেন যে শব্দটি, এটাই তো আমি মনে করি একটি নেগেটিভ শব্দ। এখানে জামাত ইসলামী আর বিএনপির সাথে ব্যালেন্সের তো কোনো ইস্যু না, ইস্যুটা হচ্ছে জাতির স্বার্থ রক্ষা করা। আমরা মনে করি যে উনি যে আদেশ দিয়েছেন সেটা সঠিক হয়েছে, কিন্তু আদেশের যেটা
কনসেনসাস কমিশন যেভাবে বলছে সেখানে উনি কিছুটা ব্যত্যয় ঘটিয়ে দিয়েছেন। এটা করাটা সমীচীন হয়নি আমাদের কথা। আর 2 নম্বর আপনার সরাসরি বলছি, আমরা এখনো বলছি গণভোট এবং জাতীয় নির্বাচন দুটো একেবারে ভিন্ন ইস্যু। ওনার বক্তব্য উনি 2টা কথা বলেছেন, কিছুটা সাশ্রয়ী হবে, কিছুটা একই দিনে তো এরকম, তাহলে তো অনেক কিছুই আপনি একদিন করে ফেলতে পারেন। তা আমরা তো সেটা করছি না, কারণ জনগণের স্বার্থেই তো দেশের বাজেট, সেখানে কিছুটা টাকা খরচ হলো যেটা জাতির জন্য দেশের জন্য কল্যাণকর, আমাদেরকে সেটা করতে হবে। কেউ যদি এই কথা বলে যে জাতীয় নির্বাচন করার জন্য বহু টাকার প্রয়োজন হবে, তো তাহলে কি আপনার জাতীয় নির্বাচন করবেন না? এটা তো আপনাকে করতে হবে। তো এগুলো একেবারেই একটা কড়া যুক্তি এবং এটা কোনো যথার্থ নাই। আমরা আবারও বলছি, যদি গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে করা হয় তাহলে গণভোটের গুরুত্ব একেবারেই ম্লান হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে যে সংস্কার ইস্যুটি আছে সেই বিষয়টিও প্রশ্নবোধক হতে পারে, ইভেন সেটা মাইরও খেয়ে যেতে পারে, যেটাকে আমরা মাইর খাওয়া বলি। তো আমরা সেজন্য আবার পুনর্ব্যক্ত করছি, এখনো সময় আছে। উনি গণভোটের ডেটটি আলাদাভাবে নতুন করে ঘোষণা করবেন এবং গণভোটের রায়ের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। এই বিষয়গুলো তারিখ বা আলটিমেটাম দিচ্ছেন কিনা? জি, আমরা বলেছি আমাদের শীর্ষ নেতৃবৃন্দ 16 তারিখে বলবে, সেই 16 তারিখেই আমাদের সমস্ত সিদ্ধান্তের ব্যাপারে আপনারা জানতে পারবেন। এখন পর্যন্ত আমরা প্রত্যাখ্যান করেনি, সরকার করতে হবে নির্বাচনের দিন করব, প্রত্যাখ্যান করে আমরা আমাদের বক্তব্য আবার বলছি, আমরা চাই গণভোট এখনো জাতীয় নির্বাচন আগে আলাদাভাবে তারিখ ঘোষণা করা হোক এবং গণভোটের ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু একই দিনে গণভোট সরকার আয়োজন করার পরিচালনা করছে, এক্ষেত্রে অনেক দলেরই কিন্তু অনেক পন্থা প্রস্তুতের বিষয়ে যারা একমত না। যদি একই দিনে গণভোট হচ্ছে সেক্ষেত্রে না ভোট দলিত হওয়ার আশঙ্কা করছি। আমরা আমাদের যে বক্তব্য এটা আমরা পরিষ্কার করে বলে দিয়েছি যে একই দিনে গণভোট যদি হয় তাহলে গণভোটের গুরুত্ব কমে যাবে। গুরুত্বপূর্ণ ছিল কষ্ট করবেন এই জায়গাটা, ভাই সংস্কার কমিশনের পুরো প্রস্তাব যদি পাঠায় করে প্রধান উপদেষ্টা তার ভাষণে ঘোষণা লিখেন তাহলে ভালো হবে। এরপর যতটুকু আদেশ দিয়েছেন তা গ্রহণ করছি এরকম বক্তব্য দিয়েছে, এটা একটু পরিষ্কার করুন। এটা কে এই বক্তব্য দিয়েছে? প্রধান উপদেষ্টা না, যতটুকু দিয়েছে এটা গ্রহণ করছে, এই বক্তব্য কার? একটু আগে দুই বক্তব্য। না, আমি সেটা বলিনি, আমি সেটা বলি নাই। আমি যেটা বলেছি যে উনি যে আদেশ দিয়েছেন কমিশনের পরামর্শ অনুসারে সেই আদেশটাকে আমরা গ্রহণ করি, কিন্তু হুবহু নির্বাচন আমাদের সংস্কার কমিশন যেভাবে দিয়েছিল সেইভাবে উনি না দিয়ে যে ব্যত্যয় ঘটিয়েছেন সেটার ব্যাপারে আমরা আপত্তি জানাচ্ছি। আরেকটা বিষয় ছিল যে বিএনপি সাংবিধানিক ভিত্তিতে একটা বিষয়ের দৃঢ়তা ছিল, সেই জায়গায় আপনি ডক্টর বিবেককে ধন্যবাদ জানিয়েছেন, এই বিষয়টা একটু আসলে আপনারা জানেন যে ঐকমত্য কমিশনের যে প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কি পদ্ধতি গ্রহণ করা উচিত সে ব্যাপারে ঐকমত্য কমিশন একটা বিশেষজ্ঞ কমিটি, আমরা আমাদের বিশেষজ্ঞ কমিটি করেছিলাম, বিএনপির পক্ষ থেকে বিশেষজ্ঞ লোকেরা অংশগ্রহণ করেছিল, সকলেই মিলে আলাদাভাবে বারবার মিটিং করে ঐকমত্য কমিশনের যে বিশেষজ্ঞ কমিটি একমত হয়েছে যে একটি সাংবিধানিক আদেশের মাধ্যমেই এটা বাস্তবায়ন করা দরকার, আর বিএনপি ছিল একটি অধ্যাদেশের মাধ্যমেই এটা বাস্তবায়ন করা দরকার। সেক্ষেত্রে আমরা যে 8 দল আমরা বলছিলাম একটি আদেশের মাধ্যমেই এটা বাস্তবায়ন করলেই সাংবিধানিক ভিত্তি হবে। তো ডক্টর ইউনূস গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা একটি আদেশের মাধ্যমেই সেটাকে বাস্তবায়নের জন্য উনি ঘোষণা দিয়েছেন, প্রেসিডেন্ট আদেশ দিয়েছে, আপনারা জানেন টেকনিক্যাল লিগ্যাল যে প্রসেসগুলো সেগুলো। কিন্তু ঐকমত্য কমিশন একটা প্যাকেজে পরিপূর্ণভাবে যেভাবে আদেশ দিতে প্রস্তাব করেছিলেন, সরকার এখানে এটাকে 4টে ভাগে ভাগ করে এক ধরনের জটিলতা তৈরি করেছে। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।